আমি শুনলাম যে তোর বাড়ির লোক তোর জন্য সম্বন্ধ খুঁজছে। হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস। আর তুই এমন করে বলছিস যেন তুই এইসব বাইরে থেকে জানতে পেরেছিস। একটু আগে আমিই তোকে এই ব্যাপারে বলেছি। আরে হ্যাঁ, আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। কিন্তু একটা কথা তোকে আমি সিরিয়াসলি বলছি, বিয়ে এমন বাড়িতেই করবি যেখানে তোর কোনো ননদ থাকবে না। আমি তো এরকম বাড়িতে বিয়ে করে একদম বাজে ফেঁসে গেছি, যেখানে আমার দুজন ননদ আছে, যেখানে দুজনেই একেবারে সমান ধরনের। ভালো হয়েছে যে একজনের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আর একজন তো আমার বাঁচা মুশকিল করে দিয়েছে। যখনই দেখো সাপের মতো আমার মাথার উপর উঠে নাচতে থাকে। আরে আগে আমার সম্বন্ধ ঠিক তো হতে দে। তুই তো বিয়ে হওয়ার আগেই আমাকে ভয় দেখিয়ে দিচ্ছিস। তোর কথা শুনে তো আমার মনে হচ্ছে আমি বিয়েই করতে পারবো না। মনিকার বান্ধবীও তার মনে ননদকে নিয়ে এমন ভয় ঢোকায় যে মনিকা ননদের নাম শুনলেই ভয় পেয়ে যায়। ও দিনরাত এটাই প্রার্থনা করে যেত যে ওর যেখানে বিয়ে হবে সেখানে যেন তার কোনো ননদ না থাকে। কিন্তু হয়তো এর একদমই বিপরীত। মনিকার যেই বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে তার এক আইবুড়ো ননদ থাকে। মনিকা বাড়িতে ঢোকার সময় তার ননদকে দেখে মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, আমি তোমায় এত প্রার্থনা করলাম, তোমার এত পুজো করলাম যাতে আমার শ্বশুরবাড়িতে ননদ না থাকে। কিন্তু শেষমেশ তুমি আমাকে এমন একটা শ্বশুরবাড়ি দিলে যেখানে অবিবাহিত আমার ননদ রয়েছে। না জানি এখনও আমার সাথে কেমন ব্যবহার করবে। ও যদি নিধির ননদের মতো আমার বাঁচা মুশকিল করে দেয়। আরে বৌদি, তুমি দরজায় দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? ভেতরে তো এসো। আরে ভেতরে তো তখন আসবে যখন তুই আরতির থালা আনবি। আরে হ্যাঁ, আরতির থালা আনতে তো আমি ভুলেই গেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি খুব সুন্দর করে আরতির থালা সাজিয়ে রেখেছি। পিঙ্কি দৌড়ে গিয়ে আরতির থালাটা নিয়ে আসে। সে তার দাদা বৌদিকে বরণ করে তাদেরকে নিজের হাতে মিষ্টি খাওয়ায়। আরে বৌদি, আসতেই দাদাকে ভুলে গেলি? আরে আমিও তো এখানে মিষ্টি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আমাকে তো মিষ্টিটা খাওয়া। তুমি ভেতরে গিয়ে মিষ্টি খেয়ে নিও। আমি এই মিষ্টি স্পেশালি বৌদির জন্য বানিয়েছি, তাই এটা শুধু বৌদিই খাবে। তোমার মিষ্টি খেতে হলে তুমি অন্য কিছু খেয়ে নাও। নিধি যেরকম বলছিল, আমার ননদকে তো সেরকম একদম মনে হচ্ছে না। কিন্তু কে জানে, ও হয়তো সবার সামনে আমার সাথে ভালো হওয়ার নাটক করছে। কারণ নিধিও বলছিল যে সবার সামনে শুরুতে ভালোই ব্যবহার করে, কিন্তু আস্তে আস্তে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। আরে বৌদি, তুমি আবার নিজের মনে কি ভাবছো? মনে হচ্ছে তুমি ভাবছো যে তুমি কত ভালো ননদ পেয়েছো। এমনিতে ভালো তো আমি বটে, তাই তোমার আমার প্রশংসা করার কোনো দরকার নেই। তুমি ভেতরে এসো। মনিকা বাড়ির ভিতরে চলে আসে। পরের দিন বিয়ের নিয়ম অনুযায়ী মনিকার প্রথমবার রান্নাঘরে যাওয়ার দিন ছিল। এই জন্য সবাই তার সামনে আলাদা আলাদা খাবারের ফরমাইশ রাখতে শুরু করে দেয়। দেখো মনিকা, আমার তো ব্রেকফাস্টে আলুর পরোটা চাই, এই জন্য আমার জন্য আলুর পরোটাই বানাবে। আর হ্যাঁ, তার সঙ্গে খাওয়ার জন্য বুন্দির রায়তা দরকার। আরে, তোর তো আলুর পরোটাই পছন্দ, কিন্তু বৌমা, আমার তো জলখাবারে গরম গরম আলু ভাজা আর লুচি খেতে ইচ্ছে করছে। আমার জন্যে তোর প্রথম রান্নাঘরে ওটাই বানাস। আরে তোমরা নিজেদের নিজেদের পছন্দ মতো সব বলে দিলে, কিন্তু আমার পছন্দের তো কোনো দামই নেই কারোর কাছে। বৌমা, আজ তোর প্রথম রান্না, তো এই অছিলায় আমিও কিছু নিজের পছন্দ মতো খাবো। আমার তো আজকে সকালে ডাল বাটি খেতে ইচ্ছে করছে, তুমি আমার জন্য ডাল বাটি বানিয়ে দাও। আরে আরে আরে, আজকে বৌদির প্রথম রান্নাঘর, তো তোমরা তো ওকে রেস্টুরেন্টের মতো অর্ডারের পর অর্ডার দিতে শুরু করেছো। বেচারি আমার বৌদি একা একা কত খাবার বানাবে। আচ্ছা, তোর যখন তোর বৌদির উপর এত দয়া হচ্ছে, তাহলে গিয়ে ওর সাহায্য কর, কারণ রান্নাঘরের প্রথম দিনে তো সবার পছন্দের খাবারই হয়। যদি এরকম ব্যাপার হয় তাহলে ঠিক আছে। কি মনে হয় আমি খাবার বানাতে বৌদির সাহায্য করতে পারবো না? চলো বৌদি, আমিও খাবার বানাতে তোমার সাহায্য করব। আরে বাহ, এটা তো ভালোই হলো। ও খাবার বানানোর জন্য তৈরি হলো। এমনি সময় তো জল গরম করতে বললেও ও যাই না রান্নাঘরে। আরে বাহ বৌদি, আসতেই তুই তো নিজের পার্টি বদলে ফেললি। আরে তুমি কি জানো, আমি কত বছর ধরে বৌদির আসার অপেক্ষা করেছি। এখন যখন ফাইনালি বৌদি এসেছে, আমি তো আমার সব সময় বৌদির সাথেই কাটাবো। তাতে যতই আমায় রান্নাঘরেই সাহায্য করতে হোক খাবার বানাতে, বা বৌদির সাথে অনেক কাপড়ই ধুতে হোক।
পিঙ্কির কথা শুনে মনিকার মুখে হাসি চলে আসে। পিঙ্কি কিচেনে গিয়ে খাবার তৈরি করায় মনিকাকে সাহায্য করতে শুরু করে। বৌদি, এমনিতে আমি রান্নাঘরের বেশি কাজ তো জানি না, কিন্তু লুচির জন্যে আমি ময়দা মাখিয়ে দিতে পারি আর সব সবজিও কেটে দিচ্ছি। লুচি বানানোর কাজ আমি করে নিচ্ছি, বাকি যত বাসন জড়ো হবে আমি সব ধুয়ে দেব। না পিঙ্কি, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে নেব, তুমি এত চিন্তা করো না। আরে না না বৌদি, এতে চিন্তার কি আছে? তুমিও যদি এত কাজ করো তাহলে চিন্তায় পড়ে যাবে, তাই কাজ যত ভাগ করে করবে ততই ভালো। পিঙ্কির ব্যবহারে মনিকার মন একদম ভরে ওঠে এবং মনিকার করা প্রথমবার রান্নাটাও সবার অসাধারণ লাগে। পিঙ্কি মনিকার সাথে বসে কিচেনে সব বাসন ধুয়ে ফেলে। কিছুদিন পরে, আরে বৌদি, তোমার বিয়ের এত দিন হয়ে গেল, কিন্তু তুমি আমার সাথে এখনো একবারও শপিং এ যাওনি। চলো না, আজকে আমরা দুজনে শপিং এ যাই। মার্কেটে এত ভালো ভালো জামা কাপড় এসেছে, তুমি নিজের জন্যে ভালো ভালো শাড়ি নিও, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে। কিন্তু পিঙ্কি, আমার সবে নতুন বিয়ে হয়েছে, তাই জন্যে মা বাবা হয়তো আমায় মার্কেটে যেতে দেবে না। নতুন বউকে বাড়ি থেকে বেশি বেরোতে দেয় না। আরে এভাবে কি করে পাঠাবে না? আমি আছি না তোমার সাথে, তুমি কোনো ব্যাপারে একদম ভেবো না, তুমি শুধু আমার সাথে চলো, বাকি আমি সব সামলে নেব। পিঙ্কি নিজের মা বাবার সাথে কথা বলে মনিকাকে মার্কেটে নিয়ে যায় আর ওখানে ওরা দুজনে অনেক শপিং করে। পিঙ্কির সাথে শপিং করে মনিকাও প্রচণ্ড আনন্দ পায়। দুজনে একে অপরের জন্য ভালো ভালো জামাকাপড় কেনে। আর তার কিছুদিন পরেই পিঙ্কি নিজের দাদা বৌদির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পায়। আরে মনিকা, আমি তোমায় বললাম না আমার আজকে একটা কাজ আছে, তাই জন্য আমি মুভি দেখতে যেতে পারবো না। আমাদের বিয়ের ৬ মাস হয়ে গেছে, কিন্তু এখনো অবধি একবারও আমরা সিনেমা দেখতে যাইনি। আমি যখনই তোমাকে সিনেমা দেখতে যাওয়ার কথা বলি, তোমার কাজের বাহানা এর মাঝখানে চলে আসে। আমি তোমার সাথে কথাই বলবো না। কি আরে দাদা, বৌদি একদম ঠিকই বলছে। বৌদি, দাদার সাথে কথা বলার তোমার কোনো দরকার নেই। তোমার একটুও লজ্জা করে না? না, এখানে বৌদি তোমার জন্য রোজ রোজ ভালো ভালো রান্না করে, তোমার পছন্দ অপছন্দের কত খেয়াল রাখে। আর তুমি বৌদিকে একটা সিনেমা দেখাতে নিয়ে যেতে পারছো না? তুমি তো আমার নাম ডুবিয়ে দিলে দাদা। এই, তুই না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভার অ্যাক্টিং করিস না। একে তো রেগে আছে, তার মধ্যে তুই আবার ঘি দিচ্ছিস আগুনে। কি? আমি আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করছি? তার মানে তুমি বৌদিকে আগুন বলছো? দেখো বৌদি, দাদা তোমাকে কি বলছে। হ্যাঁ দেখলাম পিঙ্কি, আমি খুব ভালো করেই দেখলাম। আরে মা আমার, তুই কেন লড়াই করাতে চাইছিস দুজনের? চুপ হয়ে যা প্লিজ, আর তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে মুভি দেখিয়েই নিয়ে আসবো, নাহলে জানি না তোমরা দুজনে আমার কি করে দেবে। যতীনের কথা শুনে মনিকা আর পিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। কিছুদিন পরে, আরে কি হয়েছে? আজকে এত দেরি হয়ে গেল, বৌদি এখনো বাইরে এলো না। আমি ঘরে গিয়ে একবার দেখি। পিঙ্কি যখন মনিকার ঘরের দিকে যায় তখন সে দেখে যে মনিকা তখনও নিজের ঘরে শুয়ে আছে। আরে বৌদি, তোমার আজকে কি হয়েছে? প্রত্যেকদিন তো তুমি সকালে উঠে যাও, কিন্তু আজকে এখনো শুয়ে আছো। কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? জানি না পিঙ্কি, শুধু কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে যেন আমার প্রচন্ড জ্বর এসেছে আজকে। ওহো, দাদাও আজকে বাড়িতে নেই। তুমি আমাকে আগে বললে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতাম। দাঁড়াও, আমি এখনই থার্মোমিটার আনছি। পিঙ্কি থার্মোমিটার দিয়ে মনিকার জ্বরটা চেক করে। ভালো হয়েছে যে তোমার বেশি জ্বর নেই, কিন্তু তাও আমি তোমার জন্যে গরম গরম স্যুপ আনছি, তারপরে তুমি ওষুধ খেয়ে নিও। পিঙ্কি মনিকার জন্য গরম গরম স্যুপের সঙ্গে চিজ টোস্টও নিয়ে আসে। এই নাও, আমি তোমার জন্যে চিজ টোস্ট আর গরম স্যুপ এনেছি। এটা তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর তোমায় ওষুধও খেতে হবে। পিঙ্কি মনিকাকে খাওয়ানোর পর তাকে ওষুধ দিয়ে দেয়। ও মনিকাকে নিজের কোলে শুইয়ে তার মাথা টিপতে থাকে। তখনই মনিকা উঠে পিঙ্কিকে বলে, আমি খুবই ভাগ্যবান যে আমি তোমার মতো ননদ পেয়েছি। আমার বন্ধু আমাকে বিয়ের আগে আমায় এত ভয় পাইয়ে দিয়েছিল যে আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম আমি যেন ননদ না পাই। কিন্তু যদি ননদ তোমার মতো হয়, তাহলে প্রত্যেক জন্মে এরকমই শ্বশুরবাড়ি চাই, যেখানে তুমি আছো। তুমি ননদের থেকে বেশি আমার বোনের মতো হয়ে উঠেছ, যে আমাকে এত ভালোবাসে।
আরে বৌদি, আমার না এরকম ইমোশনাল কথা একদম ভালো লাগে না। তাই তুমি না আমাকে সেন্টি করো না, না হলে চোখে জল চলে আসবে আর আমার মেকআপও খারাপ হয়ে যাবে। পিঙ্কির কথা শুনে চোখে জল চলে আসে মনিকার, আর তার মুখে একটা সুন্দর হাসি আসে। মনিকা শেষ অবধি ননদের রূপে একজন আপন বোনের মতো শুভাকাঙ্ক্ষী পিঙ্কিকে পেয়ে যায়। বিজয়নাথের দুই মেয়ে ছিল। তার বড় মেয়ে নিধির রং বেশ পরিষ্কার ছিল, কিন্তু তার ছোট মেয়ে কনকের রংটা ছোটবেলা থেকেই চাপা ছিল, যার ফলে লোকে সব সময়ই তাকে রং নিয়ে খোঁটা দিতে থাকত। কিন্তু নিধির একদম এই জিনিসটা ভালো লাগতো না যে তার বোনকে তার গায়ের রং নিয়ে কেউ কিছু বলুক। যদি কোনো বাচ্চা স্কুলেও কনককে কিছু বলে, তো নিধি নিজের বোনের জন্য সবার সঙ্গে লড়তে তৈরি ছিল। আরে দেখো দেখো, এই কালো মেয়েটা আবার স্কুলে এসছে। আমার তো রং দেখে মনে হয় আমাদের স্কুলের বিল্ডিংটাও পুরো কালো করে দেবে। যখন স্কুলে আসে তখন মনে হয় যেন কোনো কালো কয়লা দৌড়ে দৌড়ে আসছে। আমরা জীবনেই প্রথম কোনো কয়লাকে হাঁটতে দেখলাম। ওই বাচ্চাদের কথাগুলো শুনে কনকের চোখে জল চলে আসে। তখনই ওখান থেকে নিধি যাচ্ছিল আর সেই ঘটনাটা দেখতে পায়। ও দেখতে পায় যে প্রত্যেকটা বাচ্চা কনককে ভুলভাল কথাবার্তা বলে বেড়াচ্ছে। কি হলো কনক, তুমি কাঁদছো কেন? চুপ করো। দেখো দেখো, কালো মেয়েটার বোনটাও চলে এসছে, কিন্তু ওকে দেখে একবারই মনে হয় না যে ওর বোন। এখানে একটা বোন ব্ল্যাকবোর্ডের মতো আর একজন সুন্দর সাদা চোখ। দুজনের কথা শুনে ওখানে দাঁড়ানো যতগুলো বাচ্চা সবাই হাসতে থাকে, কিন্তু নিধির ওদের উপর প্রচন্ড রাগ হয়। তোমাদের একটু লজ্জা করে না, তাই না? আগের বারে আমার হাতে যে মারটা খেয়েছিলে মনে হচ্ছে সেটা ভুলে গেছো, কিন্তু এইবারে আমি তোমাদের মারবো না, প্রিন্সিপাল ম্যাম মারবে। একবার তোমাদের নামে অভিযোগ করে দিলে প্রিন্সিপাল ম্যাম তোমাদের স্কুল থেকেই বের করে দেবে। আরে আমাদের স্কুল থেকে বার করার আগে নিজের বোনটাকেই বের করে দাও না, তাহলেই আর কেউ ওকে রাগাতে পারে না। আর এমনিতেও আমরা ওকে জেনে বুঝে রাগাই না, ওর সামনে এলেই কেন জানি না মনে হয় ওদেরকে রাগাই। ব্যাস, অনেক হলো, এবারে আমি তোমাদের মজা দেখাবো। নিধি একটা পড়ে থাকা লাঠি নিয়ে ওই ছেলেগুলোকে মারতে শুরু করে। যখন টিচার নিধিকে এরমভাবে মারতে দেখে, তখন উনি নিধিকে ধরে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে চলে যান। নিধি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই সব স্কুলের মধ্যে একদম করতে পারো না, কিন্তু তুমি আমার কথা শোনো না কেন? এবার কি আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব? ক্ষমা করে দিন ম্যাম, কিন্তু সব বাচ্চারা আমার বোনের গায়ের রঙের জন্য তাকে খুব জ্বালাতন করতে থাকে। ওর গায়ের রং কালো, তাতে ওর কি দোষ? আর গায়ের রং কালো হওয়া এটা তো কোনো অপরাধ নয়। দেখো নিধি, আমরা সবাই জানি যে এটা ভুল, কিন্তু তুমি এইভাবে বাচ্চাদের মারতে পারো না। তাহলে ম্যাম আপনি ওদের শাস্তি কেন দেন না? আমি কতবার ওদের বিরুদ্ধে আপনাকে অভিযোগ করেছি, কিন্তু আপনি কোনোদিন ওদের শাস্তি দেন না। কিন্তু আমি আমার বোনের জন্য লড়াই করলে আপনি সব সময় আমাকেই বকেন। নিধি, প্রিন্সিপাল ম্যামের সাথে এটা কি ধরনের কথাবার্তা? আমি প্রিন্সিপাল ম্যামকে বাজে কোনো কথাই বলিনি টিচার, কিন্তু অন্য বাচ্চারা যদি আমার বোনকে জ্বালাতন করে আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো। নিধির কথা শুনে প্রিন্সিপাল ম্যামও ওর উপর ইমপ্রেস হয়ে যায়, আর উনি সেই সব বাচ্চাগুলোকে শাস্তিও দেন। কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও কনককে তার রং নিয়ে কথা শোনাতে কেউই বাদ দেয় না। আজ একজন তো কালকে অন্য একজন ওর রঙের জন্য ওকে খোঁটা দিতেই থাকে। কয়েকদিন পরে দুই বোনই বড় হয়ে যায়। তখন ওদের মা বাবা ওদের জন্য বিয়ের সম্বন্ধ দেখে। দেখো সরোজ বোন, আমাদের নিধি তো অনেক সুন্দর, ওকে তো যে কেউ পছন্দ করে নেবে, কিন্তু কনকের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ওর গায়ের রঙের জন্য ওকে কেউ পছন্দ করবে না, কিন্তু তুমি তো জেদ ধরেই বসে আছো যে দুই বোনের বিয়ে একই বাড়িতেই দেবে। যদি তুমি এইভাবে জেদ ধরেই বসে থাকো তাহলে কনকের চক্করে নিধিরও বিয়ে হবে না, বুঝলে? দেখো বোন, তুমি আমার মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে পারো না। তোমার কাছে কোনো সম্বন্ধ থাকলে তুমি আমাকে বলে দাও, বাকি আমি নিজেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের বাড়ির সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো, বাকি তুমি জানো আর তারাই জানে। পরের সপ্তাহতেই ওদের দুজনকে ছেলের বাড়ির লোক দেখতে আসে। বোন, তোমার বড় মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমার ছোট মেয়েকে আমাদের একদম পছন্দ হয়নি, তাই আমরা আমাদের ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমাদের বড় ছেলের সাথে আমরা আপনাদের নিধির বিয়ে দিতে চাই। আমায় ক্ষমা করো বোন, কিন্তু আমার দুই মেয়ের বিয়ে যদি আমি দিই তাহলে আমি একই ঘরেই দেব, আমি আলাদা আলাদা ঘরে আমার মেয়েদের বিয়ে দেব না। দেখো বোন,
এমন ঘর পাওয়া খুব মুশকিল যেখানে আপনি আপনার 2 মেয়েকে বিয়ে দিতে পারবেন। আপনি আপনার একটা মেয়ের জন্য অন্য মেয়েকেও ঘরে বসিয়ে রাখছেন। না হলে যদি একবার ওর বয়স পেরিয়ে যায় তাহলে ওর জন্য ছেলে খোঁজা অনেক মুশকিল হয়ে যাবে। শকুন্তলার এই কথাটা সরোজের মাথায় ঘুরতে থাকে, আর উনি নিধির সম্বন্ধ তার নিজের বড় ছেলের সাথে ঠিক করে ফেলেন। কিন্তু এই জন্যই নিধি তার মায়ের উপর প্রচণ্ড রেগে যায়। তুমি এটা একদম ঠিক করোনি মা। যখন এটার উপরে আমরা কথা বলেছিলাম যে আমরা 2 বোন একই ঘরেই বিয়ে করব, তুমি কনকের সম্বন্ধ না করে আমার সম্বন্ধ কিভাবে ওই ঘরে করে দিলে? সোনা, কনক তোর থেকে ছোট, তাই আমি কয়েক বছর পরেও ওর বিয়ে দিতে পারবো। কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমার তোর ওপরে বেশি চিন্তা। কি হবে যদি তোদের বিয়ে একই ঘরে না হয়? তো এটা তো বাধ্যতামূলক নয়, তাই না, যে 2 বোনের বিয়ে একই ঘরেই দিতে হবে? কিন্তু মা, নিধি এই কথা ভেবে খুব চিন্তিত ছিল যে যেই ঘরে ওর বিয়ে ঠিক হয়েছে সেই ঘরে ওর বোনের বিয়েটাও ঠিক হয়নি। কিন্তু কিছুদিন পরেই কনকের জন্যও একটা সম্বন্ধ চলে আসে, আর 2 পরিবারের কথাবার্তায় সম্পর্ক পাকা হয়ে যায়। নিজের বোনের সম্পর্কটা দেখে কনক মনে মনে তার উপরে জ্বলতে থাকে। দিদি অনেক সুন্দর, তাই ওর জন্য এত ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটার নিজের বিজনেস আছে, কিন্তু আমি কালো বলে আমার জন্য এই রকম সম্বন্ধ এসেছে। যদি আমিও ফর্সা হতাম, আমারও বিয়ে কোনো ভালো ঘরে হতো, আমার বিয়েও কোনো বড় লোকের সাথে হতো। দিদি চাইলে নিজের সম্বন্ধকে মানাও করতে পারতো, কিন্তু দিদি এরকম করলো না। দিদি একটু জেদ ধরলে ওনার সাথে সাথে আমার সম্পর্ক ওই ঘরে হয়ে যেত। যদিও সবার সামনে দিদি আমারই সাইড নেয়, কিন্তু ভেতর থেকে দেখতে গেলে ও আমার একদম ভালো চায় না। কনকের মনে নিধির ব্যাপারে এই কথাগুলো বসে যায়। ও নিধিকে এখন যতই দেখে ততই জ্বলতে থাকে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়, আর বিয়ের তোড়জোড় শুরু হয়। দেখো বাবা, কাল তোমাদের দুজনের মেহেন্দি আছে। যদি তোমাদের কিছু দরকার তাহলে এখনই বলে দাও, না হলে কালকে সময় হবে না। না মা, আমার কিচ্ছু চাই না। তুমি দরকার হলে কনককে জিজ্ঞাসা করে নাও। না মা, আমার কিচ্ছু চাই না। পরের দিন 2 বোনের মেহেন্দি পর্ব শুরু হয়। তো নিধির মেহেন্দির থালায় ও একটা ওষুধ ঢেলে দেয়। তোমার ফর্সা রং আর তোমার সুন্দরতার কারণে তোমার সম্বন্ধ ভালো ঘরে হলে কি হবে, কিন্তু এই মেহেন্দিটা লাগিয়ে তোমার পুরো শরীরে যখন অ্যালার্জি বেরোবে না, ওই ছেলেটা কখনো তোমার সাথে বিয়ে করবে না। এই মেহেন্দি দিয়ে তোমার শরীরে যে অ্যালার্জিটা হবে তার দাগ কখনো যাবে না। ওদের দুজনের মেহেন্দি লাগানোর পরে যখন আস্তে আস্তে মেহেন্দিটা শুকোচ্ছিল, তখনই নিধির হাতে হঠাৎ করে একটু চুলকুনি শুরু হলো। কনক, তোর হাতেও মেহেন্দি লাগিয়ে জ্বালা করছে নাকি? না তো দিদি, আমার তো কিছুই হচ্ছে না। তাহলে আমার হাতে মেহেন্দি লাগিয়ে জ্বালা করছে কেন? কিছুক্ষণ পরে নিধির হাতে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে, আর মেহেন্দিতে থাকা ওই ওষুধটা আস্তে আস্তে হাত থেকে ওর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ওর গোটা শরীরটা লাল দাগে ভরে যায়। তখন বাড়ির লোক তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বাবু, আমার মেয়ের এটা কি হয়েছে? কিছুদিন পর ওর বিয়ে, আর আজ ওর শরীরে এইসব কি বেরিয়েছে? দেখুন, মনে হয় উনি যে মেহেন্দিটা লাগিয়েছিলেন তাতে অনেক পরিমাণে কেমিক্যাল ছিল, তাই একটা কেমিক্যালের রিয়াকশন হয়ে গেছে। লোকজনের মধ্যে এই অ্যালার্জির প্রভাবটা খুবই কম। আমি ওষুধ তো দিয়ে দিয়েছি, কিন্তু ওনার ঠিক হতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। ইনাকে নিজের ত্বকের খেয়াল রাখতে হবে, কিন্তু আর যদি উনি এরকম কিছু লাগান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। নিধি অনেকদিন ধরে এই ডক্টরের দেওয়া ওষুধটা লাগাতে থাকে নিজের শরীরে, কিন্তু ওর শরীরে হওয়া অ্যালার্জিটা ঠিকই হতে চাইছিল না। কিছুদিন পরে ওদের বিয়ের দিন চলে আসে। ও নিজের শ্বশুর বাড়ির থেকে কিছুই লুকোতে চাইছিল না, তাই সে তার হবু বর সঞ্জীবকে সব কিছু আস্তে আস্তে খুলে বলে দেয়। আমি ভাবতাম দিদি অনেক চালাক, কিন্তু এ তো একদম বোকা মেয়ে। বিয়ে হওয়ার আগেই ওনাকে সব কিছু বলে দিচ্ছে। ও কি মনে করে যে সিনেমার মতো উনি ওনাকে আপন করে নেবে? সুন্দর না হলে কেউ কাউকে আপন করে না, এটা সব থেকে ভালো আমি বুঝি। চলো, ভালোই হয়েছে। আমি তো এটাই চাইতাম যে ওই ঘরে দিদির বিয়ে না হয়, আর আমার মতোই ওনার বিয়ে কোনো সাধারণ ছেলের সাথে হোক। যখন আমার বিয়ে বড়লোকের বাড়িতে হবে না, তাহলে ওনাকেও আমি বিয়ে করতে দেব না। কনক এই সব শুনে প্রচণ্ড আনন্দ পেয়েছিল, কিন্তু যখন ও সঞ্জীবের কথা শোনে তখন তোর পায়ের তলা থেকে মাটি সরে যায়,
আরে এত কেন ভাবছো নিধি? এটা অ্যালার্জি তো, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এতে এরকম কাঁদার মতো কিছুই হয়নি। আর পড়ে রইল আমাদের বিয়ের কথা, সেটার সঙ্গে অ্যালার্জির কি সম্পর্ক? আমার তো তোমার ব্যবহার খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়েছি। আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে পছন্দ করিনি, আমি তোমাকে তোমার মনের সৌন্দর্যের জন্য পছন্দ করেছি। আর তাই তুমি এখনো পর্যন্ত আমার কাছে ততটাই সুন্দর যতটা প্রথম দিন ছিলে। সঞ্জীবের কথা শুনে কনকের চোখ ছানা বড়া হয়ে থাকে, আর ও এটা বুঝতে পারে যে ও তার বোনের সঙ্গে যেটা করেছে সেটা খুবই ভুল করেছে। কথায় আছে না, মানুষের কর্মের ফল মানুষকেই ভোগ করতে হয়। কনক সব জেনে শুনেই নিজের বোনের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল, আর হয়তো তাই কোনো কারণ ছাড়াই ওর হবু শ্বশুরবাড়ি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। তারপর থেকে কনক খুব পছতাতে থাকে।